আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার ভাইয়ের যে বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার, মেজর মেজবাহ ইফতেখার। এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ। উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ের ইনভাইটেশনে। আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি, ওনার সামনে যে দাঁড়াবো কোন মুখে? সেই মুখ তো আমার নেই। 5 বছর আগে ওনাকে আমি অপমান করেছিলাম, শুধু অপমান নয়, প্রচন্ড রকম অপমান করেছিলাম। ওনার মতো প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই বিদঘুটে কর্মকাণ্ড আর গলা চড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে। আমায় বলেছিলেন, প্লিজ আকসা, এটা পাবলিক প্লেস, একটু চুপ যাও প্লিজ। মানুষ শুনছে, দেখছে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। বড্ড বেশি অপমানিত বোধ করছে, অথচ আমাকে কেউ কোনোদিন পিঞ্চ করে একটা কথা বলার সাহস পায় না। হেলাকে এতটাই শান্তভদ্র ছেলে হিসেবে আমি পরিচিত, অথচ আজ তুমি আমার সব মান সম্মান থলে মিশিয়ে দিলে। লোকে আমাকে বখাটে ভাবছে, যদিও আমি তা নই। ভালো লাগার কথা জানানো বুঝে অপরাধ? ঠিক আছে, তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম, আর কখনো তোমার সামনে আসবো না। তবুও দয়া করে একটু চুপ করো আকসা, সব আমাকে খারাপ ভাবছে। এই জটিল কথাগুলো নিজের মান সম্মানের খাতিরে উনি আমায় অবলীলায় বলে দিয়েছিলেন। শত কাকুতি মিনতি করেও আমায় থামাতে পারেননি উনি। আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম। একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন, সবাই বলা বলি করছিল। এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম, অথচ এ তো দেখি পথঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। সেদিন ওনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, মাত্র 17 বছর বয়সের বাচ্চা একটা মেয়ে আমি। সবকিছু খেলনা ভেবে নিতাম, তাই ওনার প্রপোজাল নিয়েও প্রচন্ড হাসি তামাশা করেছিলাম। কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্য করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমায়, বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন। কিন্তু আমি আমি কি করে ফেললাম? এখন অনুতপ্ত বোধ করছি আমি। আজ এতগুলো বছর পরে উনি আমাদের বাড়িতে এসেছেন। এর আগে অবশ্য ভাইয়ের কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী ছেড়েছেন চাকরির জন্য। কি চাকরি তা আমি জানতাম না, আজ স্বচোখে দেখে নিলাম। আমি কি করব কলি? বাইরে ডাক পড়ছে আমার, যাওয়া কি উচিত হবে? আকসা ঘরের মধ্যে প্রচন্ড উদ্গ্রীব হয়ে পায়চারি করছে, নখ কাটছে দাঁতে। অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস রয়েছে ওর। কলি ফোনের উপাস থেকে ঠান্ডা মাথায় বলল, বাইরে যা আকশা, একদিন না একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে। সেই সাক্ষাৎকার না হয় আজই হলো। তুই যে অনুতপ্ত বোধ করছিস এটাই যথেষ্ট। প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি। উনি আমায় মাফ করবেন বলে তো মনে হয় না। আমি একটা বড় অন্যায় করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন ছেলের সাথে। উনি কি এত সহজে ভুলে যাবেন? বাইরে গিয়ে তো দেখ আগে, হতেও পারে এতগুলো বছরে সব কিছু ভুলে টুলে গেছে। তুই নার্ভাস হবি না, হাসি মুখে কথা বলবি কেমন? আচ্ছা। তাহলে যা, গিয়ে সাক্ষাৎ করে আয়। সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে। ঠিক আছে। আকশা, ও আকশা। আকসা কলির সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের ওপরে রেখেছে। তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাক্তার শোনা গেল। আকসা জর্জেট ওড়নাটা ফেলে একটা সুতির ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো। আকসার রুমের সোজাসুজি ড্রয়িং রুম, তারপরে ডাইনিং। সবাই ডাইনিংয়ে বসেছিল। মেইন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন। আকসা আজ দুপুরে খেতেও বের হয়নি, রুমে বসে মাকে বলে কয়ে রুমেই খাবার আনিয়েছে। আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে থেকেই উকি দিয়ে দেখলো ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে মেজবা বসে আছে। আইসক্রিমের কাপে চামচখানা নাড়াচাড়া করছে। পাশে ওর বড় ভাই এভান মেজবানকে কি যেন একটা ব্যাপারে কথা বলছে। মেজবার ঠোঁটের কোণে সেই চিরপরিচিত একরাশ মুগ্ধকর হাসি লেগে রয়েছে। ওই হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল। ডাইনিং এ প্রবেশ করলো। ইরফান ওকে খেয়াল করে বলল, কিরে, এতক্ষণ ডাকলাম যে তোকে, কোথায় ছিলি? ঘুমাচ্ছিলাম ভাইয়া। আকসা একটু মিথ্যে বলল। মেজবাহকে বুঝতে দেওয়া যাবে না তার আশার ভেতুতে
অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি। ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল, আকসা, এই যে আমাদের মেজবা, চিনতে পারছিস ওকে? দেখ ছোকরা কেমন বড় হয়ে গেছে। তিনি আজ আমাদের সেই ক্রিকেট লাভার মেজবা নয়, মেজবাহ মেজবাহ আহমেদ। মেজবাহ, ওকে মনে আছে তোর? মেজবা এবার মুখটা উঠিয়ে আকসার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আকসা বলল, আসসালামু আলাইকুম। আকসাকে অবাক করে দিয়ে মেজবা মুচকি হেসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে। ভালো আছো? আকসার চোখ একটু কাঁপলো। অগোচরে ব্রু কিঞ্চিত কুচকালেও সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আকসার কেমন জানি বোধ হলো। ও এতটাও ভালো আচরণ আশা করেনি। ভেবেছিল মেজবা হয়তো কথাই বলবে না ওর সাথে, আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলার প্যাচের মতো হয়ে থাকবে। কিন্তু এ তো দেখি ঘটনা উল্টো। আকসা তবু মনে মনে খুশি হলো খুব। যাক বাবা, লোকটা তার মানে পুরনো সব ঘটনা ভুলে গেছে। ইরফানের কথায় আকসা টেবিলে বসলো। তারপর একটা আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হলো। খাওয়ার ফাঁকে অগোচরে মাঝে মধ্যে মেজবাকে দেখতে লাগলো। লোকটা ওর দিকে আর একবারও তাকায়নি, বরং সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেই খেয়ালই নেই যেন। দিব্যি গল্প করে চলেছে আকসার মা আর তার ভাইয়ের সাথে। ইরফান মেজবাকে বলল, তোকে কত মিস করি জানিস? তুই সেই যে 5 বছর আগে জবের জন্য চট্টগ্রাম গেলি, এরপর থেকে তোর দেখা সাক্ষাৎ পাই না, খুব কম। রাজশাহীতে অফিস, তাও বছরে 2-1 বার। ফোনে কথা হলেও কি মন ভরে? আমি তো লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে। ইরফানের কথায় মেজবা মুচকি হলো। তারপর ছোট্ট করে জবাব দিল, জবের জন্য ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি। আমাদের জব জানিসই তো কেমন, ছুটি খুবই কম পাওয়া যায়। আর এক্সকিউজ দিস না তো। তোকে এত করে বললাম আমাদের বাসায় আসতে, কতবার ইনভাইট করলাম, আজ আসলি, তাও কয়েকদিন পর। 5 বছর কি কম কথা? আগে তো আমাদের বাড়িতে আসতি অনেক। আগের সময় আর এখনের সময়ের মধ্যে ডিফারেন্স অনেক। মেজবার এই কথাটা আকসার নিকটে গম্ভীরই শোনালো বেশ। এবার খাওয়া থামিয়ে মেজবার দিকে তাকাতেই দেখতে পেল মেজবা ওর দিকে কেমন অদ্ভুতভাবে জানি তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যতামূলক হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবা ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলায় ব্যস্ত হলো। আকসার মা আয়েশা পারভিন নাওবি সেমাইয়ের ডেজার্ট বোলটা মেজবার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও বাবা, তুমি তো তেমন কিছু খেলে না। মিষ্টি একটু কম খায় আন্টি। মেজবা ভদ্র সূচক হেসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হ্যাঁ মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়। তোমার মনে নেই আগে যখন আমাদের বাসায় আসতো, তখন তুমি চা বানালে চায়ে চিনি দিতে নিষেধ করতো। আর এখন তো ও আরো বেশি ডিসিপ্লিনড হয়ে গেছে, মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না। দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইরফান বেশ চটপটে, কথা বলে বেশি, আর এইদিকে মেজবা চুপচাপ, কথা বলে কম। এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পারসন। আচ্ছা, এবার সরাসরি মেজবার দিকে তাকালো। তার পরনে একটা ডিপ অ্যালমন্ড ওল্ড মানি সেকশন কেবল পোলো টি শার্ট আর ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট, বাহাতে গোল্ড মানি টাইম পিস। ওয়াচটা দেখতে দারুণ লাগছে। পূর্বে সেই ছাকড়ার চুল এখন আর্নিকার, হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার আংটিও পরা। লোকটার যেই জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখের মনি হালকা সবুজ রঙের, যেটাকে হ্যাজেল চোখ বলা হয়। আলমন্ড শেপের মেজবার সেই চোখ আকসার ওপর পড়তেই ও তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। মেজবা এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়েশা পারভিনকে উদ্দেশ্য করে বলল, তাহলে আন্টি যে কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকলো।
আপনারা আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন। সব ইনভিটেশন রইল কিন্তু। আয়েশা বেগম হেসে আচ্ছা বাবা বলে সম্মতি জানালেও ইরফান একটু বাধা দিয়ে বলল, তুই তো এখানে আসছিস দিন 15 মতো, আমার না হয় লেট করে যাই। হুম, লেট করা যাবে না। আন্টি কখন আমাদের বাসায় যাননি। মামুনি কিন্তু তোদের জন্য অ্যারেঞ্জমেন্ট করবেন। শিওর আসবে শুক্রবার। আমি কনফার্ম ধরে নিলাম। তুই না আসলেও সমস্যা নেই, আন্টি গেলেই হবে। ইরফান আলতোভাবে মেজবার পিঠে একটা চাপড় বসিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব, আমরা সবাই যাব। এখন উঠি তাহলে। মেজবার উঠতেই ইরফান ওর হাত টেনে ধরে বলল। আর একটু থাক, মাত্র তো এলি। মেজবা ঘড়িতে সময় দেখে বলল, সরি, সময় নেই হাতে। একবার ছোট মনেদের বাসায় যেতেই হবে, না হলে উনি রাগ করবেন। আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, এখন তো বিকাল হয়ে এসছে। সেখানে পৌঁছাতে সন্ধ্যা। তুইও চল আমার সাথে। মেজবা ইরফানকে টেনে ধরলো। ইরফান আবারও না করলো না। মেজবার ওর সবচেয়ে ভালো বন্ধু, মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ড এভার। ওর সঙ্গ সহজে ছাড়ে না ইরফান। ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত। ওর সঙ্গ ইরফানের খুব ভালো লাগে, এই জন্যই সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে। এতগুলো বছরের বন্ধুত্বে এটাই ঘটে চলেছে। দূরে থাকলেও বন্ধুত্বের কোনো খামতি নেই। ইরফান বাসায় পরনে টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে ওর ঘরে গেল। আয়েশা পারভিন তখন টেবিল থেকে সব এঁটো প্লেট আর একটা খাবার সরিয়ে নিয়ে রান্নাঘরে গিয়েছেন। আচ্ছা এতক্ষণ চুপচাপ ফোন দেখার ভান করেছিল, এবার সবাই যেতেই খেয়াল করলো ডাইনিং এ শুধুমাত্র ও আর মেজবা ইফতেখার। ওর হঠাৎ এবার ক্ষমা চাওয়ার কথাটা মাথায় এলো। চটপট মেজবাহের দিকে তাকালো। মেজবা ফোন স্ক্রল করছিল, তখন আকসাটি গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছেই না ও। এমনটাই বোধহয় হলো আকসার। তবুও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করলো। হালকা কাশি দিয়েও যখন মেজবার মনোযোগ আকর্ষণ করতে পারলো না, তখন হালকা স্বরে ডাকলো। মেজবা। মেজবা তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখপানে তাকিয়েই বলল, মেজবা ভাইয়া, ওকে? জি। আকসার ঠিক বুঝতে পারলো না, তাই প্রশ্নটা করলো। মেজবা জবাব দিল, কারেকশন করিয়ে দিলাম। বয়সে খুব সম্ভবত বছর 7 বড় হয়ে আমি তোমার। বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? নো প্রবলেম, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। এখন থেকে মেজবা ভাইয়া বলে ডাকবে। বলো, মেজবা ভাইয়া। আকসি স্তব্ধ বনে গেল। এই লোক না কিছুক্ষণ আগেই হেসে হেসে ওর সাথে কথা বলছিল, হঠাৎ কি হলো আকসা ভেবে পেল না। ওকে চুপ থাকতে দেখে মেজবা একটু ধমকানো সুরে বলল, কি হলো বলো, কুইক। আকসা পরমের এখানে বাচ্চাদের মতো কেঁদে দেয়। এই 22 বছরের জীবদ্দশায় কখনো কেউ ওকে সামান্য ধমক তো দূর, উঁচু গলায়ও কথা বলেনি। ছোটবেলা থেকে প্রচুর আহ্লাদ পেয়ে বড় হয়েছে ও। সেই মেয়েকে কিনা এই লোক ধমকে কথা বলছে। আকসা কান্নারত স্বরে বলে উঠল, সরি মেজবা, আমায় ক্ষমা করে দিন। ওর কান্নারত কণ্ঠস্বর শুনেও মেজবা গলল না। অদ্ভুত শীতল এবং গম্ভীর স্বরের মিশ্রণে পাল্টা প্রশ্ন করলো, Why are you saying sorry to me? I don't see any reason I should forgive you. What do you mean? আকসা থতমত খেল। ওর চোখ ঠিক করে অশ্রুকণা বাইরে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করেছে যেন। আকসা কেঁদে দিল বলে তখনই ওর ভাই সেখানে চলে আসলো। আকসা যেন প্রাণে পানি ফিরে পেল। আর কিছুক্ষণ মেজবার সামনের বসে থাকলে ও সত্যিই কান্না করে দিত। এত কঠোর আচরণ নেওয়া যায় না, কেউ কখনো করেও নি আকসার সাথে। হঠাৎ করেই ও মেজবাকে ভয় পেতে শুরু করলো। আকসা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একেবারের জন্য। মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে, এরপর আর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে নিয়ে আসতে পারেননি। আকসা জানিয়েছে ও আর রাতে খাবে না। মেজবা যেই পরিমাণ দ্রুত কথা ওকে শুনিয়েছে আজ, তাতেই ওর পেট ভরে গেছে। অন্য কিছু খাওয়ার আর প্রয়োজন পড়বে না। কলি সবে ফোন করেছে ওকে। ফোনের রিং বাজতেই আকসা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনা গেল। কলি বলল, কি রে,
ভদ্রলোক তোকে মাফ করেছে? আর মা, আকসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি। কলি ওর কথার সুর ধরতে পেরে পাল্টা প্রশ্ন করলো। তার মানে তোকে মাফ করা হয়নি? না, হয়নি, বরং অজস্র উপহাস আর অপমানযুক্ত রূঢ় কথা ছুড়ে দেওয়া হয়েছে আমার দিকে। তুই ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে? আমি কি অবলা নারী? উনি আমাকে অপমান করার সাহস পেল কোথা থেকে? আকসার রাগে শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যে মনের বিষণ্ণতা ছিল সেটা এই রাগের কাছে ঠুনকো হয়ে গেছে। আকসাকে কলি শান্ত করতে বলল। শান্ত হ আকসা। জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। তুই তো অমর মেয়ে না। তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে? তুই যেভাবে ওনার সম্পর্কে বলছিলি তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেকার একজন জেন্টলম্যান। জেন্টেলম্যান? হ্যাঁ, জেন্টেলম্যানই বটে উনি। না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকতো না। আকসার সামান্য উপহাসের হাসি হাসলো। এসব নিয়ে ভাবনা চিন্তা করে নিজেরই শরীর খারাপ করে ফেলেছে। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন ওর। তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। রাতের মধ্যে সেটা কমপ্লিট করে রাখতে হবে। এর জন্য কলির সাথে দ্রুত কথা শেষ করলো ও। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়লো ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফটো পোস্ট করেছে, যেখানে ক্যাপশনে লেখা আছে অন দ্য ওয়ে। তারা বাইকে ছিল। বাইকটা ওর ভাইয়ের, কিন্তু ড্রাইভ করছে মেজবা। এককালে যখন মেজবাকে চিনতো তখন থেকেই ও জানতো মেজবা একজন ভালো বাইকার। মেজবারও বাইক আছে। অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে, কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না, বাইক নিয়ে চলাচল করে বেশিরভাগ সময়। আকসা ফটোটা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ছবিতে রিয়াক্ট কমেন্ট থাকে ওর, কিন্তু এই পোস্টেও রিয়াক্ট দিল না, একেবারে এড়িয়ে গেল। আজ শুক্রবার, মেজবাদের বাসায় যাওয়ার কথা রয়েছে। জুম্মার নামাজ আদায় করে একসাথে ওরা সবাই যাবে। কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইরফানকে বলেছে 12টার আগেই পৌঁছাতে। জুম্মার নামাজ না হয় তারা একসাথে সেখানকার মসজিদে আদায় করে নেবে। মেজবার কোনো কথাই ফেলতে পারে না ইরফান, তাই এক কথায় রাজি হয়ে গেছে ও। আকসা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কিনা। যে ব্যক্তি ওকে এভাবে অপমান করে তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে? অনেকক্ষণ যাবৎ ঘরের ভেতরে পায়চারি করতে করতে এ কথা ভাবছে আকসা। তখনই ওর মা আয়েশা বেগম এসে তাড়া দিলেন। আকসাকে উদ্দেশ্য করে বললেন, ও আকসা, জলদি তৈরি হই নে, আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু। তো রেডি হতে হতেই তো 1 ঘন্টা। মায়ের কথা শুনে আকসা আলমারি খুলে জামা কাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্য। তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন, তোর আব্বু কল দিয়েছে, তোর সাথে কথা বলবে। কথা বলে নে আগে, তারপর গোসলে যাস। আকসার আব্বু থাকেন কাতারে। আজ প্রায় দীর্ঘ 15 বছর যাবৎ কাতারে আছেন ওর আব্বা ইসহাক খন্দকার। অবশ্য 2-4 বছর পর পর তিনি দেশে আসেন 2-3 মাসের জন্য। এই তো গত বছরও এসে গেছেন তিনি। আকসার প্রতিদিনই ওর আব্বুর সাথে কমপক্ষে একবার হলেও কথা হয়। আজও গোসলে যাওয়ার আগে আব্বুর সাথে কথা বলে নিল। ইসহাক খন্দকার মেয়ের সাথে কথা বলার শেষে ফোনটা মেয়েকে ওর মায়ের কাছে দিতে বললেন। আকসা গিয়ে ফোনটা ওর মায়ের কাছে দিল। ইসহাক খন্দকার ফোনের ওপাশে ভিডিও কল দিছিলেন। বিবিকে ফিসফিসিয়ে বললেন একটু জায়গায় যেতে। আয়েশা বেগম স্বামীর কথা শুনে নিজ ঘরের ব্যালকনিতে চলে গেলেন। ইসহাক খন্দকার তখন বললেন, মেয়ের বিয়ের কথা তো এবার ভাবতে হচ্ছে আয়েশা। মেয়েটা বড় হচ্ছে, ছেলের কথা না হয় পরে দেখা যাবে। বেটা ছেলে আর কিছুদিন দেরি করে বিয়ে করলেও অসুবিধা নেই, কিন্তু ছোট মেয়েটার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, ওর তো এবার বিয়ে দিতে হবে। নেহাত আমি আসতে পারছি না এখন। তুমি একটু ভাই সাহেব আর তোমার বাপের বাড়ির লোকজনকে বলে কয়ে একটা ভালো ছেলের খোঁজ করো তো। আয়েশা বেগম বুঝতে পেরেছিলেন তার স্বামী কি নিয়ে কথা বলতে পারেন।
কয়েকটা দিন যাবৎ একমাত্র মেয়ের বিয়ে নিয়ে টেনশন করেছিলেন ইসহাক খন্দকার। ফোনে কয়েকবার একথা বউকে বলছিলেন তিনি। আয়েশা বেগম একটু দ্বিধান্বিত হলেন না, বরং শান্তভাবেই বললেন, আপনি চিন্তা করবেন না ইরফানের আব্বু, আমি যত দ্রুত সম্ভব আমাদের আকশার জন্য ভালো ছেলে খুঁজবো। আকশা আজ একটা অলিভ কালারের পাকিস্তানি ডিজাইন কোডের কামিজ পরেছে। ওর এই ড্রেসটা ভীষণ পছন্দের, বিশেষ উৎসবগুলোতে এই ড্রেসটাই বারবার পরা হয় ওর। কামিজের ওড়নাটা গাঢ় মেরুন রঙের। আকশা মেকআপ করতে তেমন পছন্দ করে না। মুখে ঠিকমতো সানস্ক্রিনটা মেখে তার ওপর হালকা বেবি পাউডার দিয়ে ঠোঁটে লিপ অয়েল লাগিয়ে নিল ও। কানে মাঝারি আকৃতির একটা ঝুমকো, অপর দুই কানে ছোট দুটো টপ আর বা হাতের আঙ্গুলে দুটো রিং। ব্যাস, আকসার সাজ সম্পূর্ণ। ও নিজেকে একবার ড্রেসিং টেবিলের মিররে দেখে নেয় ভালোভাবে। অন্যটা মাথায় টেনে ঘাড়ে ব্যাগটা নিয়ে ও তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায়। ওর মা সেই কখন থেকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন ওকে। তারা সবাই তৈরি, শুধু আকসারই তৈরি হতে দেরি হয়েছে। ঠিক 11:30টার দিকে ইরফানের বাইকটা তাদের বাড়ি থেকে মেজবাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। আকসা প্রকাশ না করলেও যত পথ এগোচ্ছে তত বেশি আড়ষ্ট হলো যেন। সেই সাথে সেদিনের অপমানগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো বারবার। মেজবা তার বাড়ির বড় ছেলে। এই বাড়িটা 3 তলা এবং সুবিশাল। মেজবার আব্বু এহসানুল হক এই বাড়ির কর্তা। তার ছোট ভাইয়ের পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকেন তিনি। এছাড়াও তার দুটো বোনও আছে। বোনেরা এই শহরেই তাদের শ্বশুর বাড়িতে থাকেন, তবে প্রায়শ এখানেই আসেনও বটে। আকসা এর আগে কখনো মেজবাদের বাড়িতে আসেনি, তবে তার ভাই বহুবার এসেছে। সুবিশাল এই বাড়ির সামনে বেশ বড় একটা উঠান। বাড়ির নকশাটা পুরনো জমিদারি আমলের বাড়ির মতো। এই বাড়ি নাকি মেজবার দাদার তৈরি সেই মুক্তিযুদ্ধের সময়কালের পরে। আকসা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসব কথাই শুনছিল ওর ভাইয়ের কাছ থেকে। কলিং বেল বাজানো হয়েছে মিনিট খানেক আগে। তারপর দেখা গেল সামনের সিঁড়ি বেয়ে একজন মহিলা নেমে এসে কেচি গেট খুলে দিলেন। মহিলাটি সম্ভবত মেজবার মা হবেন। কিছুক্ষণের মধ্যেই তার কথাতেই বোঝা গেল তিনি মেজবার মা। তাকে এর আগে আকসা খুব একটা দেখেনি, আর মনেও নেই সেভাবে। তবে ওর মা আর ভাইয়ের খুব ভালো পরিচিত বোঝা গেল। ওরা ভেতরে যেতেই মেজবার মামুনি ঈশা বেগম বললেন, আরও আগে আসার কথা বলেছিলাম আপা, দেরি করলেন যে। মেজবার মা কপট রাগ দেখালেন। আয়েশা বেগম মৃদু হেসে বললেন, ওদের রেডি হতেই দেরি হয়ে গেল আপা, কিছু মনে করবেন না। আকসারা নিচতলা, এরপর দোতলা ছাড়িয়ে 3 তলায় গেল। ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। বললেন, আমরা পুরো পরিবার 3 তলায় থাকি, নিচের 2 তলায় ভাড়াটিয়ারা থাকে। আমাদের 3 তলায় একটাই ফ্ল্যাট, আবার বিশাল বড়। সেই ফ্ল্যাটে 7টা শোবার ঘর, প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথরুম, বসার ঘর, রান্নাঘর দুটো, খাওয়া হয় এক ঘরেই। আসলে আলাদা থাকার কথা কখনো ভাবিনি আমার মেজবাহুর আব্বু আর তাদের 2 ভাইয়ের যে মিলমিশ, এই জন্য দুটো ফ্ল্যাট অ্যাটাচ করেই একটা ফ্ল্যাট করে রেখেছি সবাই। কথা বলতে বলতে সবাই সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। আকসা ঢুকেই বুঝলো আসলেই অনেক বড় ফ্ল্যাট। সম্পূর্ণ 3 তলা জুড়েই তারা থাকেন। বসার ঘরটা অনেক বড়। ঈশা বেগম তাদেরকে সোফায় বসতে বলে বাড়ির সবাইকে ডাকলেন। একে একে আকসা ফোনটা হাতে নিয়ে লক খুলে ফেসবুক স্ক্রল করছিল সবে। তখনই দেখলো মেজবা একটা কালো রঙের টি শার্ট আর ব্লু ট্রাউজার পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বসার ঘরে প্রবেশের খোলা দরজার সামনে। ওর হাত দুটো প্যান্টের পকেটে ছিল। এগিয়ে আসতে ইরফান উঠে দাঁড়ালো। মেজবা ইরফানের সাথে করমর্দন করে কোলাকুলি করে নিল। ইতিমধ্যেই সেখানে একটা বছর 16 বয়সী ছেলে
একজন আকসা, এমনকি মেজবার থেকেও সম্ভবত কয়েক বছর বড় বয়সী একটা মেয়ে। আরেকটা 15 বছর বয়সী মেয়ে এসে হাজির হলো। আকসার থেকে বয়সে বড় মেয়েটার কোলে একটা বাচ্চা ছেলে। আকসা বাচ্চাটাকে দেখে এক ধ্যানে তাকিয়ে রইল। এত মায়াবী বাচ্চাটা। এমনিতেই আকসার চোখে ছোট্ট সকল শিশুরাই মায়াবী সুন্দর। ওর এই বাবুটাকে দেখে কোলে নিতে মন চাইলো, তবে মুখ ফুটে বলতে পারলো না। ইতিমধ্যে ড্রয়িং রুমে মেজবার ছোট্ট চাচি ফাতিমা খাতুন এসে দাঁড়িয়েছেন। তিনি এগিয়ে এসে আকসার মায়ের সাথে কথা বলতে লাগলেন। আকসা খেয়াল করেনি কথা বলার মাঝেও তার চোখ আকসার দিকেই ছিল। কোনোভাবেই দৃষ্টি ফেরাতে পারছিলেন না তিনি। আকসা এদিক ওদিক তাকিয়ে দেখছিল চারপাশ। পুনরায় ওর দৃষ্টি গিয়ে আটকালো সদর দরজার সামনে। মেজবা ধীর পায়ে এগিয়ে এলো। আয়েশা বেগমের সাথে কথা বলে কুশল বিনিময় করে নিল। ওর ঠোঁটের কোণে এক চিলতে ভদ্রতা সূচক হাসি। এর মধ্যেই টেবিলের ডাক পড়ল। আয়েশা বেগম আর ইরফান আগে গিয়ে বেসিনে হাত ধুয়ে টেবিলের দিকে গেল। মেজবা ওর চাচির সাথে কথা বলছিল এক পাশে দাঁড়িয়ে। আকসা তখনও দাঁড়িয়ে ছিল সেখানে। বেসিনের কাছে মেজবার চাচাতো বড় বোন জেমি দাঁড়িয়ে। জেমি সরতেই আকসা এগিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। কিন্তু দুঃখের বিষয় হলো এই বেসিনের কলটা এমন সিস্টেমে তৈরি করা যা আকসার বোঝার বাইরে। ওদের বাসার কলটা এমন প্রকৃতির নয়, এই জন্য ওর চালু করতে অসুবিধা হচ্ছে। আকসার দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো। বিব্রত হলো ও। কেউ বিষয়টা লক্ষ্য করলে মনে মনে নিশ্চয় ওকে নিয়ে উপহাস করবে, না হয় বোকা ভাববে। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত বড় মেয়ে বেসিনের কল চালু করতে জানো না? মেজবার সুচালো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আকসা। তার মুখ একদম স্বাভাবিক, শান্ত শিষ্ট। এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলেটা, যাকে সবাই পারলে মাথায় তুলে রাখে। মেজবা আকসার দিকে শান্ত চাহনিতে তাকিয়ে থেকে বলল, নেহাতি আমাদের বাসায় অতিথিদের অসম্মান করার চল নেই, না হলে। মেজবা থেমে যায়। পুনরায় পেছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জেমি আপু, এসে বেসিনের কলটা চালু করে দিয়ে যাও, একজন কল চালু করতে পারছে না। কথা শেষ করে মেজবা গট গট পায়ে হেঁটে চলে গেল ডাইনিং রুমের দিকে। আকসা ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। মেজবা চাইলে নিজেই কল চালু করে দিয়ে যেতে পারত, কিন্তু খুবই ভদ্রভাবে কতগুলো কথা বলে চলে গেল। ভদ্রভাবে বলল, অথচ কথাগুলো সোজা গিয়ে আকসার হৃৎপিণ্ডে আঘাত করলো। লোকটা আসলেই জেন্টলম্যান। খাওয়ার পর্ব শেষে গল্প আড্ডা বসেছে। মুরব্বীরা সকলে ড্রয়িং রুমে বসে সমসাময়িক বিভিন্ন বিষয় আলাপ করেছেন। সেখানে উপস্থিত আছেন মেজবার আব্বা আম্মা, ছোট চাচা চাচি আর আকসার আম্মু। আকসাদের নিয়ে বাড়ির ছাদে এসে বসেছেন জেমি আপু। আপুর একমাত্র ছেলেটার নাম আয়ান, বয়স বছর 3 ওর। জেমি আপুর সাথে পরিচিত হওয়ার পরে মাত্রই বাচ্চাটাকে কোলে নিয়েছে আকসা। ওর কোলে বসে হাতের খেলনা ঘোড়াটা নিয়ে খেলছিল, খেলা দেখছিল ওর। জেমি আপু দুটো শতরঞ্জি বিছিয়েছেন ছাদে। আকসার পাশে বসে আছে সেই 16 বছর বয়সী ছেলে আর 15 বছর বয়সী মেয়েটা। ওদের দুজনের নাম তাহসিন এবং রিমু। ওরা মেজবার চাচাতো ভাই বোন। জেমি আপু আকসাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন পাশ থেকে। তখনই ছাদে একজন মেয়ে এসে উপস্থিত হলো। খুবই চটপটে হাবভাব তার। এসে পেছন থেকে জ্যামিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে উঠল, কেমন আছো আপু? তোমাকে কত মিস করেছি জানো? জ্যামি গলা ছাড়িয়ে ওকে সামনে এনে আনন্দ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, তোরা কখন এলি? এই তো সবে এসেছি। ইনিকে? হঠাৎ পাশে চোখ পড়তেই আকসাকে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো মেয়েটি। জ্যামি পরিচয় করিয়ে দিল। আকসাকে বলল, আকসা, ও হলো আমাদের ছোট ফুপুর মেয়ে, নাম মিহি। মিহি, ওর নাম আকসা, মেজবার বন্ধুর বোন। ওদেরই আজ ইনভাইটেশন ছিল আমাদের বাসায়। মিহির স্বভাবগত খুব মিশুকে। চট করে বসে গেল মাঝখানে। বাদামের ছোলা এনেছিল হাতের মুঠোয় লুকিয়ে।
সেটা জামি আর আকসার সামনে খুলে ওদের ছুলে হাতে ধরিয়ে দিতে দিতে বলতে লাগলো। লুকিয়ে আনতে হয়েছে, জনগণ দেখলে আর একটাও ভাগে পেতাম না। ভালো কথা। মেজবা ভাইয়া কোথায় আপু? ভাইয়াকে তো দেখলাম না ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে নেই? না, নেই। আম্মু তো মামামিদের সাথে গল্প করতে বসে গেলেন ড্রয়িং রুমে, কিন্তু ভাইয়াকে দেখিনি সেখানে। তাহলে হয়তো ইরফানকে নিয়ে আড্ডা দিচ্ছে ঘরে। আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে। সবাই আড্ডা দিচ্ছে, তারা কেন ঘরে বসে থাকবে? মিহি দ্রুত উঠে গেল শতরঞ্জি ছেড়ে। পেছন থেকে জ্যামি বলল, যাস না মিহি, ও এখন ওখানে আসবে না, শুধু শুধু যে লাভ নেই। আকসার কেমন যেন খটকা লাগলো। মেজবা এখানে আসবে না কেন? ও আছে বলে? হ্যাঁ, সেটা হতেই পারে, হওয়াটাই বরং স্বাভাবিক। কারণ পুরোটা সময় মেজবা ওর থেকে দূরত্ব বজায় রেখেছে। এমনকি গত দিনও আজ ডাইনিং টেবিলেও ও ওঠার পরে খেতে বসেছে, এমনকি ওর মুখোমুখিও বসেনি। ওকে এড়িয়ে যাওয়ার জন্য বেসিনের কলও খুলে দিতে এগোয়নি। আকসা তো এতটুকু ভালোভাবেই বোঝা হয়ে গেছে যে মেজবা ওকে এড়িয়ে চলছে এবং ভবিষ্যতেও এড়িয়ে যাবে। এখানেও আছে একথা মেজবা জানে, তার মানে নিশ্চয়ই মেজবা এখানে আসবে না। এই কথাটা তো আকসা ভালোভাবেই জানে, কিন্তু জ্যামি আপু কিভাবে এতটা নিশ্চিত হলো মেজবা যে আসবে না? সে কিভাবে জানলো ব্যাপারটা? স্বাভাবিকভাবে নেওয়া যেতে পারতো, কিন্তু কেন জানি আকসা চেষ্টা করেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। মনে একটা খটকা থেকেই যাচ্ছে। আকসা জ্যামি আপুর সাথে কথা বলছিল ওর পড়াশোনার বিষয়ে, ভার্সিটি লাইফে কেমন কাটছে সেসব নিয়ে। তখনই সিঁড়িতে খটাখট চলনের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো ওর বড় ভাই আর মেজবা এসে দাঁড়িয়েছে ছাদের দরজার সামনে। মিহি পাশে দাঁড়িয়েছে ছিল। মেজবার এক হাত ওর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখা মিহি আরো জোরে সামনের দিকে ওদের টেনে নিয়ে এসে জোরে বলতে লাগলো, দেখো আপু, ভাইয়ারা বসে দাবা খেলছিল, জোর করে টেনে এনেছি আমি। মিহিরা এগিয়ে এসে শতরঞ্জির সামনে ওদের মুখোমুখি সারিতে দাঁড়ালো। মেজবা পকেটে হাত গুজে এক কোণে দাঁড়িয়ে রইল। ইরফান গিয়ে আকসার পাশে বসে পড়ল। জ্যামি একবার আকসাকে দেখে আরেকবার মেজবাকে দেখলো। জ্যামির মুখ কিছুটা বিষণ্ণ মনে হচ্ছে, চিন্তিত ভীষণ। জ্যামি মিয়ে যাওয়া স্বরে মেজবাকে উদ্দেশ্য করে বলল, ভাই এখানে এসে বস। মেজবার হাব ভাব দেখে মনে হচ্ছিল না যে সেখানে বসবে, তবে বড় বোনের কথা শুনে বসে পড়ল তার পাশে। আয়ন কাঁদছিল খিদে পেয়েছে বলে। আকসা ওকে জ্যামিয়াপুর কোলে দিল। মিহি সেই কখন থেকে কথা বলেই চলেছে রিমু আর তাহসিনের সাথে। ইরফান ফোন স্ক্রল করছে। আকসার চোখ সম্ভবত মাঝে মধ্যে মেজবার দিকে পড়ছে, তবে মেজবা একবারও ওর দিকে ফিরে তাকাচ্ছে না। হঠাৎ মিহি বলে উঠল, এখানে যে গল্প আড্ডা হচ্ছে তা কি বোঝার উপায় আছে? এপাশ থেকে ইরফান জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? মিহি বলল, আসরটা কেমন যেন মরা মরা লাগছে, একটু জাঁকজমকপূর্ণ হওয়া দরকার। দাঁড়াও, আমি আসছি। কথাটা বলেই মিহি দৌড়ে উঠে চলে গেল সিঁড়ির দিকে। জ্যামি আয়নকে ফিডার খাওয়াতে খাওয়াতে পাশ ফিরে মেজবাকে বলল, খালামুড়ির বাসায় তো গিয়েছিলি গতদিন, তাদের কেমন অবস্থা জানালি না তো ভাই? সবাই ভালো আছে আপু। তোমার ইশতিয়াকের কথা মনে আছে? ছোকরা এখন কত বড় হয়ে গেছে জানো? 3 বছর পরেই গেলাম, তখন ছোট একটা বাচ্চা ছেলে ছিল, আর এখন লম্বা হয়েছে খাম্বার মতো, ব্যাটা ছেলে হয়ে গেছে। হাসতে হাসতে কথাগুলো বলতে লাগলো মেজবা। আকসা অবাক চোখে চেয়ে রইল, এই লোক এত সুন্দর করে কথা বলে তার ভাই বোনদের সাথে, বিশেষত জামিয়াপুর সাথে বোধ হয় একটু বেশি ফ্রি। মেজবার মন খুলে কথা বলা দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেজবা বোধ হয় তার সকল কথা জামি আপুকেই বলে। আকসা মুখে কিছু না বললেও ওর মনে একটা অদ্ভুত নাম না জানা অনুভূতির সঞ্চার হতে লাগলো। ও এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো মেজবা জামি আপুর সাথে কত সুন্দরভাবে গল্প করছে হাসি মুখে।
হঠাৎ কথার মাঝে আকসার দিকে চোখ পড়তেই মেজবার চোয়াল শক্ত হয়ে গেল। ও দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। জ্যামি মেজবাকে এভাবে হঠাৎ ঘুরে যেতে দেখে আকসার দিকে শঙ্কিত চাহনিতে তাকালো। মেজবার আব্বা হেজাজ মাহমুদ আর ছোট্ট চাচা জালাল মাহমুদ একই সোফায় বসে আছেন। আকসার আম্মা আয়েশা বেগমের পাশে মেজবার চাচি ফাতিমা খাতুন আর ফুপু ঋতু বেগম বসে আছেন। ঈশা বেগম পান আনতে ভেতরে গিয়েছেন। যদিও এখানকার কেউ সচরাচর পান খায় না, তবে অতিথি আপ্যায়নে দেয়া হয় প্রায়শই। হেজাব মাহমুদ এবং জালাল মাহমুদ এতক্ষণ নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করছিলেন কিছু বিষয়ে। মূলত কিছুক্ষণ আগে তাদেরকে তাদের বউয়েরা ভেতর ঘরে ডেকে নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই বিষয়ে আলোচনা এগানোর তোড়জোড় চলছে। ফাতেমা খাতুন তার স্বামীকে চোখের ইশারায় বোঝালেন কথাটা পারতে, কিন্তু জালাল মাহমুদ ইতস্তত হয়ে স্ত্রীর ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিলেন। অগত্যা ফাতেমা খাতুনই আসরে আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপা, আপনার সাথে কিছু বিষয়ে কথা ছিল। সব সময় তো আর দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। যখন এসেছেন এবং আজই আমাদের কথাটা বলার ইচ্ছে রয়েছে, তাহলে এখন বলে ফেলি। আয়েশা বেগম জিজ্ঞাসা করলেন, কি কথা আপা? ফাতেমা খাতুন মৃদু হেসে বললেন, বড় আপা আসুক, আপা বললে বেশি ভালো হবে। আসলে তার জন্যই তো বেশি জরুরি তো। আয়েশা বেগম বুঝতে পারলেন না ঠিক কি বিষয়ে কথা বলতে চাইছেন তারা। মিহি যখন ছাদে ফিরেছে তখন ওর হাতে একটা গিটার। গিটারটা মেজবার, সবাই জানে এটা ওর সর্বসঙ্গী। সব সময় মেজবার সাথে এই গিটারটা থাকে। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যান্টনমেন্ট থেকে বাসায় ফেরাকালীন প্রত্যেক বাড়ি ও এই গিটারটা সঙ্গে করে নিয়ে আসে। বোনের হাতের গিটার দেখে হতাশ হলো জ্যামি। বলল, গিটার কেন নিয়ে আসলে মিহি? ভাইয়া গান গাইবে তাই। মিহি এসে শতরঞ্জিতে বসে পড়ল। মেজবা একবারও গান গাওয়ার কথা বলেনি, বরং ভাবসাব দেখে মনে হচ্ছে না যে ও গান গাইবে। ও কিছুটা গম্ভীর স্বরে বলল, গিটারটা রুমে রেখে আমি গান করার মুড নেই এখন, আমি উঠছি। মেজবা উঠতে যাবে তখন মিহি ওকে টেনে ধরে বসিয়ে বলল, না না ভাইয়া, আজ আর তোমাকে ছাড়ছি না। গান গাইতেই হবে তোমার। অনেকদিন হলো গান গাও না, অথচ আগে তুমি প্রত্যেকবার যখন বাসায় আসতে তখনই গান গাইতে। গান করার মুড সবসময় থাকে না। মৃদু হেসে অথচ গম্ভীর গলায় বলা কথাটা কিসের ইঙ্গিত করলো তা ঠিক বোঝা গেল না। শুধু কথাটা শোনা মাত্র আকসা মেজবানকে একবার আর চোখে দেখলো। পাশ থেকে ইরফান ওকে অনুরোধ করে বলল, তুই তো একসময় আমাদের ক্যাডেট কলেজ লাইফে অনেক গান গাইতিস দোস্ত। আমাদের গ্রুপে একজনই বেস্ট সিঙ্গার আছে, সেটা তুই। শুনেছি ক্যান্টনমেন্টে যাওয়ার পরেও অবসরে প্রায়শই তোর গান গাওয়া হতো। গান গাওয়া তো তোর প্যাশন। তাহলে আজ সবার সুবিধার্থে গাইতে কি অসুবিধা? প্লিজ দোস্ত। ওপাশ থেকে এবার জ্যামি আপুও বললেন, একটা দিনই তো ভাই। মেজবা একটুখানি থামলো। ও তখনও চোখ বুজে রয়েছে। এবার আরো বেশি গলা ছেড়ে গাইতে লাগলো, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আকসা মুগ্ধ। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দরভাবে কেউ এই গান গাইতে পারে? অন্তর থেকে না আসলে এই গান এত সুন্দরভাবে গাওয়া যায় না। শুনেই বোঝা যাচ্ছে মেজবা গান নিয়মিত গায় এবং ওর গানের কণ্ঠ মারাত্মক। আকসা আবারও মনোযোগ দিল। মেজবা গাইছে, অসহ্যকর সুন্দর। লোকটা বোধহয় সিঙ্গার হতে যে ভুলে আর্মার্ড অফিসার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আকসার মনে হলো মেজবার কি বুক ভার হয়ে আসছে। মেজবা কি অনেক বেশি যন্ত্রণা এবং ভেতরকার হাহাকার নিয়ে গানটি গাইছে? না হলে একটা গান এতটা বেদনাদায়ক মধুর কেন শোনাবে?
এর আগেও তো বহুবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটি শুনেছে মেজবা। কই কখনো তো এমন অনুভূতি হয়নি। হঠাৎ করে আকসা বোধ করলো গানটি আজ অনেক কথা বলে দিতে চাইছে, যেন যেন মেজবার ভেতরকার যন্ত্রণা উপলব্ধি করাতে যাচ্ছে। মনে হচ্ছে যেন মেজবার জীবনে অনেক সংগ্রাম, অনেক বেশি হাহাকার। মানুষ কি তার জীবনের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা গানের মাধ্যমে উন্মুক্ত করে দিতে পারে? আকসার বাসায় আজ কলি এসেছে। হঠাৎ কলিকে নিজ বাড়িতে বলা নেই নেই উপস্থিত হতে দেখে আকসা অবাক হলো বেশ। ওকে সোফায় টেনে বসিয়ে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ? কেন আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু না বলে কয়ে তো কখনো আসিস না। তাছাড়াও তোকে তো দূরবীক্ষণ দিয়েও সহজে খুঁজে পাওয়া যায় না, তাই এমন আচানক তোকে দেখে অবাক হলাম। কলি বলল, আসলে আমাকে আন্টি ডেকেছে। আন্টি ডেকেছে মানে? আম্মু কেন তোকে ডাকবে? আন্টি কল দিয়েছিল আমাকে, বলল কি একটা জরুরি কাজ আছে, আমাকে আসতে হবে, তাই সকাল সকাল চলে এলাম। কারণটা কি? আকসা পুরো কথা শেষ করার আগেই আয়েশা বেগম ড্রয়িং রুমে এসে কলিকে দেখে বললেন, ও তুই চলে এসেছিস মা, বস, আমি চা নাস্তা নিয়ে আসি। আয়েশা বেগম রান্নাঘরে চলে গেলেন। আকসা কলির কাজ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, কেন ডেকেছে আম্মু তোকে? কারণটা তো জানি না, আন্টি বলল আসার পরে জানাবে। তোকে তো আম্মু কখনো এভাবে কল দিয়ে ডাকে না, তাই ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছে। আকসা চিন্তায় পড়ল, কি এমন কাজ যার জন্য এমন জরুরি তলব? এরই মধ্যে আয়েশা বেগম ড্রয়িং রুমে আসলেন চা নাস্তা নিয়ে। টি টেবিলের ওপরে টি রেখে সামনের সোফায় বসলেন। কলিকে জিজ্ঞাসা করলেন, তারপর বল মা, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো আছি ভালো। তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আয়েশা বেগম চায়ের কাপে চিনি মিশিয়ে চামচ নাড়াতে নাড়াতে বললেন, তোর সাথে কিছু কথা ছিল মা। জি আন্টি, কি কথা? আমাদের বাসায় আজ মেহমান আসবে বুঝলি, আমার আকশাকে দেখতে আসবে। এখন কথা হচ্ছে আকশা তো আর কোনো বোনও নেই যে ওর পাশে থাকবে এই সময় বা ওকে সাহায্য করবে। ওর কাছের মানুষ বলতেই তুই আছিস, ওর সাথে থাকিস সবসময়, ওকে বুঝিস ভালোভাবে। তুই একটু আজকের দিনটা আমাদের এখানে থেকে যা না মা, বিকালে বাসা চলে যাস। আমাদের আত্মীয় স্বজনরা বিকালের আগে আসবে কজন, কিন্তু এখানে তো বলতে গেলে আমি একা মানুষ। ইরফানের আব্বু নেই দেশে, একা হাতে সবকিছু সামলানো একটু কষ্টকর হয়ে যাবে। তুই আকশার সাথে থাকলে তবু সাহায্য হতো কিছু। কলি এবার নড়ে চড়ে বসে বলল, ও এই কথা আন্টি, কোনো সমস্যা নেই, আমি তো ভাবতেই পারিনি আকসাকে দেখতে আসবে আজ। আপনি চিন্তা করবেন না, আমি আকসার সাথে থেকে ওকে তৈরি করিয়ে দিব, সব কিছু ঠিকঠাক মতোই হবে, নিশ্চিন্ত থাকুন। আয়েশা বেগম একটু চিন্তামুক্ত হলেন। গতকাল থেকেই এই নিয়ে চিন্তায় চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তার আত্মীয়রাও বেশিরভাগ সবাই দূরে, তেমন কেউ কাছাকাছি নেই যে জরুরি তলবে এসে তাকে সাহায্য করতে পারবে। আয়েশা বেগম সকালেই ইরফানকে বাজারে পাঠিয়েছেন। ইরফান আসলে তিনি রান্নার কাজ শুরু করে দিবেন। আয়েশা বেগম কলিকে বললেন, তাহলে তুই ওকে নিয়ে ঘরে জমা, দুপুরের পরে রেডি করিয়ে দিস। আকসাদ পুরো ঘরময় পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। কলি বিছানার ওপরে বসে একটার পর একটা বিস্কুট খাচ্ছিল। আকসাকে চিন্তিত দেখে প্রশ্ন করলেন, তোর কি হয়েছে দোস্ত, এমন দার্শনিক হয়ে গিয়েছিস কেন? কলির প্রশ্ন শুনে আকসা চট করে এসে বিছানার উপরে বসে বলল, ভাবছি। কি ভাবছিস? আমাকে হঠাৎ দেখতে আসবে কেন? দেখতে কেন আসে তুই জানিস না? জানবো না কেন, অবশ্যই জানি, তবে কথা হচ্ছে ওর হুট করে হচ্ছে কেন সব কিছু। আম্মু তো আমাকে আগে কিছু বলেনি, তার হাব ভাব দেখেও কোনো কিছুই আন্দাজ করতে পারিনি, একদম স্বাভাবিক ছিল। কিন্তু কারা দেখতে আসছে, ছেলেকে, এসব কিছুই তো আমি জানি না। তুই বরং এক কাজ কর, আন্টিকে গিয়ে জিজ্ঞেস কর। আকসা কপট বিরোধ করে বলল, ধুর, কি যে বলিস না,
আম্মুকে কি এসব কিছু জিজ্ঞেস করা যায় নাকি? কি না কি ভেবে বসবে? তাহলে আর কি করবি? ওয়েট কর, বিকেলে তো পাত্রপক্ষ আসছেই, তখন না হয় দেখে নিস। পাত্রপক্ষের কথা শুনে আকসার স্বাভাবিক মুখ কিঞ্চিত বিবর্ণ হয়ে উঠল। ও বিড়বিড় করে কি যেন বলল, কিন্তু সেসব কথা কলির কান অবধি পৌঁছালো না। দুপুরে খাবার খেয়ে ৮ ঘন্টা খানেকের মতো বিশ্রাম নিয়েই কলি তাড়াহুড়ো করে আকসাকে তৈরি করতে শুরু করেছে। এমনিতে আকসা নিজেই খুব ভালো শাড়ি পরতে পারে, তবে আজ কলি ওকে শাড়ি পরতে সাহায্য করলো। তাড়াহুড়ো করা হচ্ছে খুব। মেহমান নাকি আরো ৮ ঘন্টার মধ্যেই চলে আসবে। আকসা দাঁড়িয়েছিল, কলি ওর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল বসে। তখনই ইরফান বাইরে থেকে দরজায় নক করলো। ভাইকে দেখে আকসা ভেতরে আসতে বলল। ইরফান ভেতরে প্রবেশ করতে দেখলো ওর হাতে একটা বেলি ফুলের খোপার গাছটা। সাধারণত ইরফান প্রায় তার ছোট বোনকে ফুল কিনে দেয়। মানুষ প্রেমিকের কাছ থেকে ফুল পাওয়ার জন্য ছটফট করে, এদিকে আকসা তার ভাইয়ের নিকট হাতে ফুল পাওয়ার জন্য মুখিয়ে থাকে। অন্যদিকে ফুল দেখলে খুব বেশি উচ্ছ্বাসিত হতো। চট করে ভাইকে জড়িয়ে ধরে আই লাভ ইউ ভাইয়া বলে দিত। তবে আজ সেসব কিছুই ঘটল না। আকসার মুখের বলি রেখার ন্যূনতম কোনো পরিবর্তন ঘটল না, বরং মুখ আগের মতোই নীল বিবর্ণ হয়ে রইল। ইরফান ড্রেসিং টেবিলের ওপরে ফুলের গাছটা রেখে কলিকে উদ্দেশ্য করে বলল, বনুকে ফুলের গাজরা পরিয়ে দিও তো কলি। আর মুখে বেশি প্রসাধনী ব্যবহার করো না, আমার বোনকে ন্যাচারালি ভালো লাগে। ইরফান কলিকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা পেছন থেকে ডাক দিল ভাইকে। ইরফান পিছনে ফিরে তাকাতেই আকসা ওকে জিজ্ঞেস করলো, হঠাৎ আমায় দেখতে আসছে কেন? ইরফান একটু ইতস্তত করে বলল, আসলে তাদের একটু তাড়া আছে আকশা, এজন্যই সবকিছু তাড়াহুড়ো করে হচ্ছে, না হলে আমরা সময় নিতাম। কারা দেখতে আসছে? সে তো আসলেই দেখতে পারবি। ইরফানের ঠোঁটের কোণে মুচকি হাসি, বোঝা গেল ও এখনই কিছু বলতে চাইছে না, তবে এই বিষয়টা নিয়ে ভীষণ খুশি। তখন ইরফানের ফোন বেজে উঠল। ও ফোন বের করে হাতে নিয়ে স্ক্রিনে দেখে বলল, এই তো আব্বু কল দিয়েছে, নে তুই আগে কথা বল। আকসার হাতে ফোন ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেল ইরফান। আকসা ফোন কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করেছো তো ঠিকঠাক মতো? হ্যাঁ আম্মু, মাত্র খেয়ে উঠলাম। তুমি কি এখন তৈরি হচ্ছ? জি আব্বু। মেহমান এখনো আসেনি? এই তো চলে আসবে এক্ষুনি। আকসা ভালো করেই বুঝলো ওর অজান্তেই সবকিছু হয়েছে এবং এর সাথে প্রত্যেকে সংযুক্ত, সবাই সবকিছু জানে। ইসহাক খন্দকার ফোনের ওপাশ থেকে বললেন, কিছু কথা বলি আম্মু, শোনো। জি আব্বু বলো। বিয়ের এসব কার্যকলাপ যে আমরা খুব তাড়াহুড়া করে করতে চেয়েছি তা ঠিক নয়। আসলে ছেলের জন্যই তাড়াহুড়া করা হচ্ছে। ছেলের বাবা জানিয়েছেন ছেলের হাতে সময় খুবই কম, এজন্য বিয়েটা তাড়াতাড়ি সারতে হবে। তাছাড়াও ছেলে ভালো বলে আমরা এই সম্বোধনটা হাতছাড়া করছি না। তোমার আম্মার কাছে শুনেছি সব। এই পর্যন্ত অনেক পাত্র তো দেখলাম তোমার জন্য, কিন্তু কোনোটাই আমার মনে ধরেনি। এবার যে ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তাকে আমার খুব পছন্দ। প্রথমে শুনেই রাজি হয়ে গিয়েছি, তাহলে বুঝতেই পারছো সম্বন্ধটা আমার ঠিকই কতটা পছন্দের। আশা করি তুমি তোমার আব্বুর পছন্দের উপর বিশ্বাস রাখবে। তবে তোমাকে আমরা কিছুতেই জোর করছি না। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ের কথাবার্তা বলেছি, কিন্তু তুমি চাও তাহলে নিষেধ করে দিব। আর যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাহলেও বলতে পারো। আমি তোমার আব্বু, অবশ্যই গুরুত্ব দিব। তোমার ইচ্ছার উপরে কোনো কিছুই যাবে না। আকসা ওর আব্বুকে ভরসা দিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই আব্বু, তোমার উপর বিশ্বাস আছে আমার। তুমি কখনোই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। ঠিক আছে মা, ওরা আসুক, তুমি ওদের দেখো, কথাবার্তা বলো, তারপর রাতে কল দিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। এখন রাখছি আম্মু, তুমি তৈরি হয়ে নাও। ইসহাক খন্দকার কল কেটে দিলেন। আকসা লম্বা করে শ্বাস টেনে নিল।
অস্বস্তি হচ্ছে ওর। এর আগে বিয়ের কথাবার্তা হলেও এমন আয়োজন করে ওকে দেখেনি কোনোদিন, আজই প্রথম। এই জন্যই নার্ভাস লাগছে প্রচন্ড। এই হালকা শীতের মধ্যেও প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করলো। ততক্ষণে শাড়ি পরানো হয়ে গেছে। কলি উঠে আকসার চুল সুন্দর করে পিছনে ক্লিপ দিয়ে টেনে পিঠের উপরে ছড়িয়ে দিল। আকসা ঠোঁটে লিপস্টিক দিতে চায়নি, তবুও কলি জোর করে হালকা শেডের একটা লিপস্টিক দিয়ে তার ওপর লিপ গ্লস দিয়ে দিল। তখনই দরজার বাইরে থেকে আকসার খালার রেশমি খাতুন ডাক দিলেন। ও আকসা, চলে আয় মা, ওরা চলে এসেছে। বাইরে মোটামুটি লোক সমাগম বোঝা গেল। ইতিমধ্যে আকসার চাচা চাচি ফুপু আর মামা খালারা চলে এসেছেন। কলি আকসাকে নিয়ে বাইরে গেল। কয়েক কদম এগিয়ে ডাইনিং এর পাশ কাটিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো এরা। আকসা এতক্ষণ মুখ নুয়ে রেখেছিল। ধীরে ধীরে ও অস্বস্তি জড়িত মুখটা তুলে সামনের সোফার দিকে তাকাতেই চমকে উঠল। মেজবার পরিবারের সকলে বসে আছে সোফায়। মেজবা তার বাবার পাশে বসা, ওর দৃষ্টি হাতে থাকা ফোনের দিকে, কোনো দিকে তাকাচ্ছে না। মুখের প্রতিক্রিয়া কিছুই বোঝা যাচ্ছে না, একদম স্বাভাবিক। তবে আকসা শকড হয়েছে এখানে মেজবাকে দেখে। একদমই আশা করেনি লোকটাকে। ও বিড়বিড় করে বলল, মেজবাহ ইফতেখার এখানে? মেজবার সাথে আকসার বিয়ের কথাবার্তা চলছে। অবিশ্বাস্য ব্যাপার, আকসা বসে আছে মেজবার চাচি ফাতিমা খাতুনের পাশে। মেজবার মামুনি আকসার আম্মুর সাথে কথাবার্তা বলেছেন। বাকিরা সবাই আলাপ আলোচনা করছেন। আকসা আর চোখে একবার বিপরীত পাশের সোফায় বসা ফোনের মগ্ন ব্যক্তিকে দেখছে। আকসা এখনো মাথায় ঢোকাতেই পারছে না যে মেজবার পরিবার ওকে দেখতে এসেছে। ওর সবটা ভ্রম বলে মনে হচ্ছে। কি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। নিশ্চিন্ত হওয়ার জন্য আকসা অগোচরে নিজের বাহাতের কবজিতে একটা চিমটি কাটতেই জোরে আউজ শব্দ করে উঠল। না, তার মানে ব্যাপারটা সত্যি ঘটেছে। এতক্ষণের আলোচনায় মেজবার আব্বু আকসার মামাকে বললেন, ভাই, আমাদের ছেলে তো সপ্তাহে 2-1 বাদেই ক্যান্টনমেন্টে চলে যাবে, তাই আমরা চাচ্ছিলাম আপনার মেয়েটাকে আমার ঘরের বউ করে 2-1 দিনের মধ্যে নিয়ে যেতে। অ্যারেঞ্জমেন্ট তাড়াহুড়ো কেমন হবে আন্দাজ করতে পারছি না, তবে আকসা মাকে নিলে আমরা একেবারেই উঠিয়ে নিয়ে যাব। আকসা একের পর এক চমক পাচ্ছে। প্রথমে মেজবার সাথে বিয়ের কথাবার্তা, এখন আবার একেবারে উঠিয়ে নিয়ে যাওয়া। আকসার মাকে ইতস্তত দেখে তার পাশ থেকে ঈশা বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, বুঝতে পারছি আপা, সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য একটু কঠিন, অবশ্য হওয়াটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে তো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আকসার বিয়ে পর এই বাড়িতে যাতায়াত থাকবে সব সময়। মেজবাও ক্যান্টনমেন্টে চলে যাবার পর আকসা এখানে আপনার কাছে এসে থাকলো, না হয় আপনার একা থাকতে হবে না। মেয়েটাকে আমাদের দিয়ে দেন আপা, কথা দিচ্ছি ওকে কখনো সামান্য মন খারাপ করেও থাকতে দেব না। খুব ভালো থাকবে ও। আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ক্লেশ করতে হবে না। এরপর সংসার ওর হাতে দিয়ে যাব। আয়েশা বেগম বললেন, আপনারা বসে সবাই গল্প করুন আপা, আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। আকসাকে ইশারায় ডেকে ভেতরে ঘরে নিয়ে গেলেন আয়েশা বেগম। ঘরের দরজা ভেজিয়ে দিয়ে নিচু স্বরে ওকে বললেন, বুঝতে তো পারছেন মা, সব কিছু কত তাড়াহুড়া হচ্ছে। যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবার সময় দিতে পারতাম, কিন্তু এখন হাতে সময় একদমই কম। বিয়ে তো পাকা কথা আজই হতো। এই বিয়েতে তোমার আব্বুর এবং আমার সম্মতি শুরু থেকেই আছে, তবে জানতাম না এতটা তাড়াহুড়া বিয়ে হতে পারে। ভেবেছিলাম কদিন সময় পাবো, কিন্তু তারা আজ একেবারে মেহবাকে নিয়ে এসেছে আংটি পরিয়ে দিয়ে যাবে বলে। তোমার আব্বুর সাথে তো নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো, মেহবা ওর মতো ভালো ছেলে, কিন্তু
আর হাজার খুঁজলেও সহজে পাওয়া যাবে না। কপাল করে এমন ভদ্র শান্তশিষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায়। এখন তোমার কি মতামত বলো? আকশা এখনো অনুভব করতে পারছে না ওর সাথে কিসব হচ্ছে। মেজবা কেন রাজি হলো এই বিয়েতে? মেজবার তো রাজি হওয়ার কথা নয়, অথচ তাকে দেখে একটুও বোধ হলো না যে সে এই বিয়েতে অমত করেছে। এমনকি রাজিও যে আছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার কায়দা নেই। মেজবার সাথে কথা বললে অন্তত বুঝতে পারতো, কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাতে হবে। আকসা পড়েছে দোটানায়। তখনই ও চোখ বুজে ওর আব্বুর বলা কথাগুলো স্মরণ করলো। আকসার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবেন না, এতটুকু বিশ্বাস আকসার আছে। আর মেজবা তো এই যুগের হিসেবে শতভাগ ভালো ছেলে। আজ অব্দি কেউ ওর একটা দুর্নাম অব্দি করতে পারেনি। মেজবার কোনো খারাপ অভ্যাসও আগে পড়ে কোনো দিন আকসার চোখে পড়েনি। পুরনো ঘটনা আর কেই বা মনে রাখে? মেজবারও নিশ্চয় মনে রাখেনি। আকসার মনেও যে মেজবার জন্য কিঞ্চিত অনুভূতি আছে, একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না ও। শেষমেশ নানান দোনমনা করে অবশেষে আকসা ওর মাকে বলল, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়েশা বেগম তা শুনে শকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন। মেজবার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছিলেন ভাইকে। তাকে কল করে দ্রুত আসতে বললেন, আর কলিকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিতে বলে গেলেন। আকসার ছোট মামা খুব তাড়াহুড়ো করে ফিরেছেন। আজই যে আংটি বদল হবে এই বিষয়টা আগে থেকে কেউ জানতো না, এমনকি পরিপূর্ণ সিদ্ধান্তেও পৌঁছানো হয়নি এর আগে। ঘন্টা খানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে। মেজবার আঙ্গুলের মাপ নিয়েই আংটি কেনা হয়েছে। আকসার ডাক পড়ল ড্রয়িং রুম থেকে। ও একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না। মনের মধ্যে অজস্র দ্বিধা দ্বন্দ্ব চলছে, তবে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বলবেই বা কিভাবে? সবকিছু এতটাই তাড়াহুড়োই হচ্ছে যে আকসা নিজেই দ্বিধায় পড়ে গেছে। ওর মনে হলো অন্তত আংটি বদলের আগে মেজবার সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো, কিন্তু সেরকম সময় বা পরিস্থিতি কোনোটাই পাওয়া গেল না তৎক্ষণাৎ। ছোট খালা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় মেজবার পাশে বসিয়ে দিলেন। মেজবা একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরিহিত, হাতে একটা সিলভার শেডের রিস্ট ওয়াচ। চুলগুলো বাসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে, যদিও ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই। অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই। ও আর চোখে মেজবাকে দেখেছে, তবে মেজবা ওর দিকে একবারও ফিরে তাকিয়ে দেখছে না। আকসা আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত। হইচই হচ্ছে খুব। ওদের দিকে এই মুহূর্তে খেয়াল নেই কারোর। এই সুযোগে ও চাপা স্বরে মেজবাকে ডাক দিল, মেজবা। আকসা ডাক শুনতেই মেজবা পাশে ফিরে তাকালো। এবার এই প্রথম আকসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখলো। মেরুন রঙের শাড়ি, ফর্সা শরীরে কৃষ্ণচূড়ার ন্যায় ফুটে আছে যেন। ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক আর চোখে হালকা কাজল। এক হাতে ডজন খানেক কাচের চুড়ি, চুলগুলো মাথায় তোলা, শাড়ির আঁচলের নিচে ঢাকা পড়েছে। কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে পড়ে আছে। মেজবা একেবারে বেশি তাকিয়ে দেখলো না আকসাকে। পর মুহূর্তেই চোখ নামিয়ে নিল ও। আকসা ওর মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞেস করলো, আপনি কি ফ্যামিলি প্রেশারে এই বিয়েতে রাজি হয়েছেন? মেজবা ব্রু কুচকে কথাটা বলল। আকসা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ আর পেল না। ওর আম্মু আর হবু শাশুড়ি এগিয়ে এসে আংটি ধরিয়ে দিলেন আকসা এবং মেজবার হাতে। ঈশা বেগম ছেলেকে বললেন, আকসার হাতে আংটি পরিয়ে দাও আব্বু। মায়ের কথা শুনে আকসার বাহাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল মেজবা। এতটুকু বিরক্তি করলো না। এদিকে আকসাকে বলার পর আংটি পরাতে গিয়ে হাত কাঁপতে লাগলো ওর, বুক ধুকভুক করতে লাগলো।
মন এবং মস্তিষ্কের দ্বিধা দ্বন্দ্বের মাঝে আটকে যেতে লাগলো বারবার। অনেক কসরত করার পর অবশেষে ও মেজবার হাতে আংটি পরাতে সক্ষম হলো। আংটি পরিয়েও মেজবার দিকে তাকালো। মেজবার সামনের দিকে তাকিয়ে আছে। লোকটা যে কি করছে কি চাই কিছুই বুঝতে পারছে না আকশা। কোথাও ভালোভাবে হলো না, আর মুখ দেখে তো কিছু বোঝারই উপায় নেই। আকসার আম্মু মিষ্টি নিয়ে আসলেন। নিজ হাতে হবু মেয়ে জামাইকে মিষ্টিমুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন, আজ কিন্তু মিষ্টিকে না করা যাবে না বাবা, নাও তোমার শাশুড়ির হাতে মিষ্টিমুখ করো। আজ মেজবা মিষ্টি খেতে না করলো না। হবু শাশুড়ির কথায় সামান্য ভদ্রতার সূচক হাসি দিল। আকসার হবু শ্বশুর বাড়ির সবাই বিদায় নিয়েছেন। সন্ধ্যার পরই তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে আগামীকাল বাদ পরশু ঘরোয়াভাবে গায়ে হলুদ, এরপর দিন বিয়ে। আয়েশা বেগমকে তারা নিষেধ করেছিলেন বেশি প্রেশার না নিতে। তবুও আয়েশা বেগম তাদেরকে জানিয়েছেন মেয়েকে যেহেতু একেবারে উঠিয়ে দেবেনি, তাই ছোটখাটো করে হলেও বিয়ের আয়োজন করবেন। তাই গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করে হোক। তাই তো আজ থেকে আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে। আগামীকাল বিকালে আকসা এবং মেজবাহর বিয়ের কেনাকাটা করা হবে। দুই পরিবার একসাথে মিলেই শপিংয়ে যাবে। আকসার আত্মীয় স্বজনেরা সবাই একে একে আসতে শুরু করেছে। পাশের বাসার মানুষেরা এবং ভাড়াটিয়ারা এসে দেখে যাচ্ছে ওকে। হই হুল্লোড় এবং বিয়ের আমেজ চলছে বেশ। তবে আকসার মনে কোনো আমেজ নেই। মেজবাহর সাথে স্পষ্ট করে কথা বলা হলো না। ওর কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না। কি করা যায় সেটাই ভাবছে। বেশি চিন্তা করলে আকসা ঘরময় পায়চারি করে আর দাঁত দিয়ে নখ কাটে। এই মুহূর্তেও সেটাই করছে। হঠাৎই ওর একটা বুদ্ধি আসলো মাথায়। সঙ্গে সঙ্গে ওর থেকে বেরিয়ে বড় ভাইয়ের ঘরে গেল। ইরফান বসে ল্যাপটপে মুভি দেখছিল। আকসা ভেতরে ঢুকেই চটপটে গলায় ভাইকে বলল, ভাইয়া তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো।